হ্যালো, আমি সুস্মিতা। ভালো আছেন তো? আমিও ভালো আছি। তাহলে আজকে আমি শুরু করি। প্রথমে আমি বলে নিই, আমি ভিডিওটা যে করছি যদি আপনাদের পছন্দ হয় আপনারা সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে আমাকে উপকৃত করুন এবং আমি যথাযথ আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিও, এবং নিশ্চিন্তে আপনার মোবাইলে পৌঁছিয়ে যাবে এবং তাতে আমার মনে হয় আপনারা উপকৃত হবেন। কারণ আমাদের একটা জেনারেল নলেজটা আমাদের খুব বাস্তব জীবনে খুব প্রয়োজন। সবসময় বই পড়ে মনে রাখা যায় না, দেখবেন আমাদের কথোপকথনের মধ্যে দিয়ে কিন্তু আমরা অনেকটা মনে রাখতে পারি, কিন্তু আপনি যদি বই পড়ে মনে রাখার চেষ্টা করেন সেটা আপনি বেশি পারবেন না। কেননা আমরা যখন পড়াশোনা করেছি মুখস্থর জোরে পড়ে ডিগ্রি নিয়েছি, কিন্তু আমরা কটা জিনিস মনে রাখতে পেরেছি বলুন? সেটা যদি চর্চার মধ্যে না রাখি তাহলে কি আর মনে রাখা যায়? মনে রাখা যায় না। সেক্ষেত্রে জিকে বই পড়েও আমরা মনে রাখতে পারি না। বাচ্চাদের তো জিকে আছে, অনেকে মনে রাখে কিছু কিছু। তবে আমি একটা জেনারেল, যেটা বাস্তব জীবনে খুব প্রয়োজন, সেগুলো নিয়েই আমি আলোচনা বা চর্চা করছি। আজকে কিন্তু একটা খুব সুন্দর বলবো, সেটা হচ্ছে ভ্রমণ কাহিনীর উপরে। ভ্রমণ কাহিনী বলতে এটা আমার ঘোরা জায়গা, যেখানে আমি ঘুরে এসেছি, বেশ কয়েক বছর আগের কথা, কিন্তু আজ আমি শুরু করেছি বলে আপনাদের সঙ্গে এই ভ্রমণের গল্পটা শেয়ার করতে চলেছি। ওকে, এইটা হচ্ছে ভ্রমণের জায়গাটা হলো প্যারিস। প্যারিস হচ্ছে মানে এমন একটা জায়গা, সেটা ধীরে ধীরে মানে ক্রমশ প্রকাশ। আপনাদেরকে সব জানাবো। মানে বিশ্বের বড় বড় শহরের মধ্যে একটা অন্যতম শহর হিসেবে একে, প্যারিসকে ধরা হয়। তাহলে প্যারিসের নামের সঙ্গে যেন একটা সৌন্দর্য মানে বহন করছে। প্যারিস নামের সঙ্গে সৌন্দর্যটা বহন করছে। এখন প্যারিসটা কোথায় অবস্থিত? প্যারিস হচ্ছে সেইন নদীর তীরে অবস্থিত প্যারিস। আমি প্যারিসে গিয়েছি এবং আমি চেষ্টা করব আমার এই ভিডিওর সঙ্গে কিছু কিছু ফটো, আমার সব ভিডিও একদম আমি মানে স্টোরেজ ফুল হয়ে গেছিলো বলে সব ডিলিট করে দেওয়াতে আমি বুঝিনি যে আমার এতটা ক্ষতি হয়ে যাবে। তা নাহলে আপনাদেরকে দুর্দান্ত ভিডিও দেখিয়ে আপনাদেরকে মানে তাক লাগিয়ে দিতে পারতাম। যাই হোক, কিছু ফটো আমি পেয়েছি, আর ফটোগুলো আমি রেখে দিয়েছি, কয়েকটা ফটো দেবো। তার মধ্যে সব তো এত দেয়া যাবে না, কিছু ফটো দেবো হয়তো। সেই ফটোগুলো দেখলে আপনি বুঝবেন যে প্যারিসের সৌন্দর্যটা কী। হ্যাঁ, প্যারিস একটা খুব সুন্দর শহর। আপনি সারা বিশ্বের মধ্যে ঘুরুন, আমাদের ইন্ডিয়ানদের মতেতে বলছি, প্যারিস একটা স্বপ্নের শহর বলতে পারেন, এত সুন্দর। ওইটা বললাম সেইন নদীর তীরে অবস্থিত। এইটা হচ্ছে ইউরোপের মতন মহাদেশে এই শহরটা অবস্থিত। এখন ইউরোপ তো আর ছোটো জায়গা না, বিশাল বড় মহাদেশ। সেখানে ফ্রান্স আছে। ফ্রান্সের রাজধানী কি না প্যারিস। ফ্রান্সের রাজধানী হলো প্যারিস। ফ্রান্সের সরকারি ভাষা, ফ্রান্সের রাজধানী প্যারিস হলে তো ফ্রান্সের সরকারি ভাষা ফরাসি হবে, তাই না? ফরাসি ভাষা। আর ফ্রান্স এতটাই পপুলার কেন বিশ্বের মধ্যে? কারণ ফ্রান্সের শিল্প, বিজ্ঞান এবং দর্শনের জায়গাটা মানে বিশ্বের মধ্যে একটা বড় স্থান অধিকার করে রয়েছে, বড় স্থান অধিকার করে রয়েছে। তার আগে আমি আরও কিছু বলে দিতে চাই। হ্যাঁ, মানে আর তাছাড়া বলছে যে মানে ট্যুরিস্টদের জন্য একটা ফেমাস শহর হিসেবে প্যারিসকে ধরা হয় বিশ্বের মধ্যে। ট্যুরিস্টদের জন্য, যারা পর্যটক, যারা ঘোরে, তাদের জন্য একটা বিশ্বের মধ্যে একটা অন্যতম বা বেশ ইম্পর্টেন্ট শহর হিসেবে প্যারিসকে ধরা হয়। মানে প্যারিসের তাহলে জায়গা চিন্তা করুন। আর প্যারিসে কিন্তু আপনারা প্রত্যেকেই জানেন, প্রত্যেকটা কান্ট্রির যে কারেন্সি, মানে আমরা যেমন কারেন্সিকে টাকা বলি, হ্যাঁ, আবার এক এক জায়গায় এক এক রকম আমরা টাকা বলি। আমাদের রাজ্যে, কোনো রাজ্যে বলে টঙ্কা, কোনো রাজ্যে বলে রুপিয়া, হ্যাঁ এরকম। তেমনি বিভিন্ন কান্ট্রিতে
কারেন্সির নাম আলাদা আলাদা থাকে। হ্যাঁ, এখানে কারেন্সিকে ইউরো বলে ইউরো 1 ইউরো, 2 ইউরো, 3, মানে ইউরো বলতে টাকা, আমরা যেমন টাকা বলি ওরা ইউরো বলে। তাহলে প্যারিসের ল্যান্ডমার্ক কোনটা জানেন? সবচেয়ে বড় একটা গুরুত্বপূর্ণ মানে একটা কথা, যেটা মানে জানা সবার আগে দরকার। প্যারিসের ল্যান্ডমার্ক হলো আইফেল টাওয়ার। এটা হচ্ছে আপনার মানে ফ্রান্সের একটা আইল্যান্ড, ফ্রান্সের মানে ল্যান্ডমার্ক হিসেবে আইফেল টাওয়ারকে ধরা হয়, ফ্রান্সের ল্যান্ডমার্ক হিসেবে। আমরা তো একটা ল্যান্ডমার্ক জানতে পারলে, মানে ল্যান্ডমার্ক বলতে একটা ফেমাস কিছু আছে যেটাকে আপনি বললে আমি চিনতে পারবো, তার উপরে বেস করে আমরা চলবো বা করবো বা যা কিছু হবে, সেরকম ল্যান্ডমার্ক হিসেবে বা প্রতীক হিসেবে ধরা হয় আইফেল টাওয়ারকে। বিশাল উঁচু আইফেল টাওয়ারটা। আইফেল টাওয়ার 1063 ফুট উঁচু। হ্যাঁ, এখানে বেশিরভাগ লোক বলতে 50% লোক খ্রিস্টান, আর বাকি সব বিভিন্ন ধর্মীয় লোক বসবাস করে। হ্যাঁ, বিভিন্ন, আর এখানে বিশ্বের মধ্যে বলছি, কিন্তু এটা কিন্তু শুধুমাত্র ইউরোপের মধ্যে বলছি না, বিশ্বের মধ্যে খুব নামকরা রেস্তোরাঁ অর্থাৎ রেস্টুরেন্ট আছে। আমি গিয়েছি, বলছি পরে, মানে এত সুন্দর রেস্টুরেন্ট চিন্তা করতে পারবেন না, মানে খুব ভালো রেস্টুরেন্ট আছে। এবারে আরেকটা বলছি, মানে সব ফেমাস জিনিসগুলো নিয়ে আমি চর্চা করছি আপনাদের সঙ্গে। লুভার বলে একটা মিউজিয়াম আছে ওখানে, লুভন নামে একটা মিউজিয়াম আছে। ওখানে আপনার আর্ট গ্যালারি আছে, এবং লুভরে সম্পর্কে আমি যে গিয়েছিলাম, পরে আমি জানাচ্ছি আপনাদেরকে। লুভরে মোনালিসার ছবিটা কিন্তু রয়েছে। আপনারা নিশ্চয় মোনালিসার কাহিনী সম্পর্কে ওয়াকিবহাল, কিছু পুরোটা না হলেও কিছুটা জানেন যে মোনালিসার যে চিত্রটা, মানে ছবিটা, সেটা সম্পূর্ণটাই কাল্পনিক। হ্যাঁ, এবং সেই ছবিটা বড় একজন ইটালিয়ান এঁকেছেন, এবং সেটাকে আলটিমেটলি লাস্টে রাখা হয়েছে প্যারিসের লুভর মিউজিয়ামেতে, যেটা আমরা গিয়ে দেখে এসেছি। হ্যাঁ, এই মিউজিয়ামটা মানে যথেষ্ট ফেমাস একটা মিউজিয়াম। এবারে আমার এগুলো তো একটা আপনাদেরকে বেসিক একটা প্যারিস সম্পর্কে বললাম। হ্যাঁ, তারপরে আমি বলছি, এই যে আপনার মোনালিসার ছবি সম্পর্কে আপনাকে লুভারে বললাম, ওখানে লুভারে আমরা মিউজিয়ামে গিয়েছি। কোটি 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 মানে আনগিনাত বা গোনার বাইরে সব এক একটা বড় বড় শিল্পীর আঁকা। মানে এই লুভার মিউজিয়ামটাকে দস্তুর মতন বিশালভাবে প্রোটেক্ট করা হয়, প্রোটেকশন দেয় ফ্রান্স এই লুভার মিউজিয়ামটাকে এত ভালোভাবে প্রোটেকশন দেয়। দু একবার চুরি হয়েছিল, মানে কোটি কোটি টাকার সব মানে আঁকা, যেগুলো মানে পাগলের মতন আঁকা সেগুলো। আর আমি ভীষণ ফাইন আর্টস প্রেমী, মানে আমি গান বাজনা তাল মানে আঁকা, সেলাই, ক্রাফট ওয়ার্ক আমি খুব ভালোবাসি। এগুলোকে দেখতে এবং করতে দুটোই আমি খুব লাইক করি, মানে যে কারণে এটার মানে মূল্যটা আমার কাছে অপরিসীম হয়ে গিয়েছিল। মানে আঁকা দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না যে সেই সময়কার লোকেদের ভেতরে যে একটা মানে ঐশ্বরিক একটা কি বলবো, একটা প্রতিভা বিদ্যমান ছিল সেই সময়। হ্যাঁ, তাদের যে প্রকাশ আঁকার মধ্যে দিয়ে, এবং সেটা লুভার মিউজিয়ামে গেলে আপনারা বুঝতে পারবেন। মানে এত আঁকা, আর দেখার মতন সেই হলটা, মানে শেষ হয় না, মানে যেখানে যাই সেখানেই আঁকা, মূর্তি আঁকা। তারপরে হচ্ছে আপনার ওখানে, আমি তো বললাম প্যারিসটা খুব সুন্দর। আর প্যারিসে যেটা মানে আপনারা যখন যাবেন, আমি আপনাদের প্রত্যেককেই অ্যাডভাইস করব, একবার পয়সা খরচ করে একটু ঘুরে আসুন প্যারিসটা।
যারা মধ্যবিত্ত আমাদের মতো তাদের জন্য বলছি। এবং আপনারা নিজেরা যাবেন না, যারা কম বয়সী তারা নিজেরা যেতে পারে, আপনার মোবাইল সার্চ করে অনেক কিছু জেনে টেনে তারা ঘুরতে পারে, দ্যাট ইজ সেপারেট ম্যাটার। কিন্তু একটা এজ চলে আসলে তো একা যাওয়াটা কোনো রকমভাবে নিরাপদ না। কিন্তু প্যারিসে তো কয়েক বছর আগে, বেশ কিছু বছর আগে একটা বড় ঘটনা ঘটে গেছে, আমরা ঘুরে আসার পরই সেটা ঘটেছে। তা যাই হোক, এরকম তো সব জায়গাতেই হচ্ছে কম বেশি, সেটা কোনো কথা না। কিন্তু তা বলে কি মানুষের দৈনন্দিন জীবনে সব কিছুই কি আর বন্ধ করবে? বন্ধ করবে না। তো ওখানে আপনারা যদি যান, একটু খরচ করুন। আমার মনে হয় যে এজেন্ট থ্রু বা এই যে বড় বড় যে ট্যুরিস্ট কোম্পানিগুলো থাকে না, আমি ঠিক নাম বলতে পারছি না, আমরা গিয়েছি যেভাবে, নামটাও মনে নেই কে দিয়ে নামটা ছিল, তা তাদের থ্রুতে আমরা গিয়েছিলাম। এবং আমাদের 10 থেকে 12-13 দিনের ট্যুরটা ছিল যদিও, কিন্তু আপনারা প্যারিস 3 দিনের মধ্যে কভার করতে পারবেন। প্যারিসটা 3 দিনের মধ্যে কভার করতে পারবেন। সবচেয়ে বড় হচ্ছে বিদেশে গেলে খাওয়া দাওয়ার প্রবলেম আমাদের, কারণ আমাদের মানি ভ্যালু ওদের কারেন্সির সঙ্গে কম্পেয়ার যদি করেন তাহলে প্রচুর মানে কম। ওদের 2-3 ইউরো মানে আমাদের কয়েকশো টাকা। সেই জন্য আমি বলছি যে আপনারা যদি একটু খরচ করে মানে ওই কোম্পানির থ্রুতে যান, সেখানে আপনি গাইড পাচ্ছেন। গাইড আপনাকে মানে সম্পূর্ণভাবে আগের থেকে আপনাকে সব জানিয়ে রেখে দেবে, যাতে আপনি যেখানে যাবেন সেখানে যাতে আপনার অসুবিধে না হয়। এবং গাইড আপনাদের সঙ্গে থাকছে, গাইড আপনাদের বিশ্লেষণ করে জানাচ্ছে, হ্যাঁ, হিন্দি এবং ইংলিশ দুটোই, আমাদের ইন্ডিয়ান যে গাইড। তার থেকেও বড় কথা হচ্ছে আমাদেরকে যে হোটেলে নিয়ে যাচ্ছে, মানে ইন্ডিয়ার 5 স্টার হোটেল ইকুইভ্যালেন্ট ওখানকার জেনারেল হোটেলগুলো, মানে এতটাই সুন্দর, মানে বিশ্লেষণের বাইরে হোটেলগুলো। এবং মর্নিংয়ে যে কোনো বড় বড় হোটেলে মর্নিংয়ে খাওয়ার অ্যারেঞ্জ, সারাদিনে ফ্রিতে মর্নিংয়ে খাওয়ার অ্যারেঞ্জ, মানে ওদের খাওয়ার মানে ইভেন আমার সবচেয়ে ভালো লেগেছে, আমরা দার্জিলিং টি পাচ্ছি, আসাম টি পাচ্ছি, ব্রু পাচ্ছি, মানে যেগুলো যেগুলো আমাদের ইন্ডিয়ায় বিক্রি হয় সেগুলো আমরা পেয়ে যাচ্ছি সেখান থেকে আরামে। আর কিছু আপনাদের উপকারের জন্য বলছি, কয়েকটা বোতল নিয়ে যাবেন জল ভরার, কেননা ওখানে আপনি জল পাবেন না। ওই সকালবেলা যে খেয়ে যাচ্ছেন তারপরে আর কোনো জায়গাতে কিন্তু জল পাবেন না। হোটেলে আপনার থাকার শুধু ব্যবস্থা আর মর্নিংয়ে খাওয়ার অ্যারেঞ্জমেন্ট, তারপরে আপনি হোটেল থেকে কিন্তু কিচ্ছু পাবেন না। হ্যাঁ, এমনি খাওয়া দাওয়ার জিনিসের কিচ্ছু পাবেন না। সেক্ষেত্রে আপনার জলটা তো আপনার সবচেয়ে প্রয়োজন। আপনি সকালবেলা খাবার খেয়ে বেরিয়ে পড়লেন, সকালে 10টা 9:30 10টার মধ্যে আপনাকে খাওয়া কমপ্লিট করে আপনার গাইড আপনাদেরকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো, বাস নিয়ে বেরিয়ে পড়লো, এবং বাসেতে আপনাদেরকে পুরো যেখানে যাচ্ছে তার আগে জানিয়ে দিচ্ছে তার সম্পর্কে ঘটনাগুলো। সেক্ষেত্রে আপনি জলটা কোথায় পাবেন? জলটা তো প্রচার, কিন্তু মাঝে মাঝে ওরা হল্ট করে আপনার টয়লেটে নিয়ে যায়, সেটা হয়। সেখানে তো আর খাওয়ার জল পাওয়া যায় না, খাওয়ার জলটা আপনাকে কিনে খেতে হয়। ওখানে এক একটা আমাদের বিসলারি ওয়াটারের যে ছোট ছোট বোতল, সে বোতলগুলো 3 ইউরো, 4 ইউরো, 5 ইউরো, মানে টু মাছ। মানে ইন্ডিয়ান মানিতে যদি আপনি এটাকে ইয়ে করেন, মানে মানে ওখানে 3 ইউরো 4 ইউরো মানে মানে খুবই, আমাদের ইন্ডিয়ান মানিতে এখন কততে দাঁড়িয়েছে আমি এক্সাক্ট আমি বলতে পারছি না। আমরা যখন গিয়েছি তখন মানে 1 ইউরো ইকুইভ্যালেন্ট 73 টাকা না 77 টাকা ছিল, 77 রুপিস। এখন কততে দাঁড়িয়েছে আমি বলতে পারবো না, কেননা ইন্ডিয়ান মানির তো ভ্যালু কমে যাচ্ছে, সেই হিসেবে আমার যতদূর ধারণা আরও বেড়ে গেছে। তো যাই হোক, এখন আপনারা কয়েকটা বোতল নিয়ে যাবেন। কেন বলছি, বোতলটা নিয়ে গেলে আপনাদের কি হবে, আপনারা যখন সকালবেলা উঠে ঘুম থেকে উঠে নিচে ব্রেকফাস্ট করতে যাবেন, তখন কি হবে, ওখানে আপনি ফ্রিতে জলটা পাচ্ছেন, তো সেখান থেকে আপনি বেশ কয়েক বোতল জল ভরে নিয়ে আপনি ট্যুরেতে চলে গেলেন, সেক্ষেত্রে আর অসুবিধে হবে না। এবারে আপনার দুপুরের, আমরা তো দুপুরে না খেয়ে থাকতে পারি না। হ্যাঁ, ওখানে বিদেশে কিন্তু কি সাধারণত হয়, ওরা মর্নিংয়ে খায়
আর ইভিনিংয়ে খায়, ইভিনিংয়ে বিকেলবেলাটা খায়, ওরা দুপুরে খায় না। হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু আমাদের তো তার রেয়াজ না, আমাদের রেয়াজ দুপুরে খেতেই হবে, দুপুরটাই হচ্ছে আমাদের মেন। আমরা মর্নিংয়ে ব্রেকফাস্ট মানে খুব হালকাই করি, মানে উল্টো ওরা তো হার্ড ওয়ার্ক, মানে খেয়ে হার্ড ওয়ার্ক করে, আমরা মানে খেয়ে ঘুমোই, উল্টো এটা, যেটা ক্ষতি করে শরীরে। যাই হোক, আপনি কি ওরা কি করছে, আমাদের যে ইন্ডিয়া থেকে নিয়ে যাচ্ছে যারা, মানে যেসব কোম্পানি আমাদেরকে ইন্ডিয়া থেকে নিয়ে যাচ্ছে, তারা বিদেশে অলরেডি খাবারের রেস্টুরেন্ট, ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, সেই ইন্ডিয়ান রেস্টুরেন্ট ওরা বুক করে রেখে দেয়। সেই ইন্ডিয়ান রেস্টুরেন্টে 1টা থেকে 2টোর মধ্যে আমাদেরকে নিয়ে গেছে, নিয়ে গিয়ে মানে খাওয়া, মানে বোঝাতে পারবো না, এত সুন্দর রান্না এবং এত আইটেম। আপনি কিন্তু একা গেলে এই সুযোগটা পাবেন না একেবারেই, মানে আপনার যথেষ্ট অসুবিধেতে পড়তে হবে। খাওয়ারটা আমাদের বাঙালিদের জন্য বিশেষ করে বলছি, তাছাড়া পুরো ইন্ডিয়ানদের জন্যই আমি বলবো, আমরা বাঙালি হলেও আমরা সব স্টেটের, আমাদের ইন্ডিয়ার সব স্টেটের খাবারই আমরা খেতে পারি, কিন্তু আমরা ইন্ডিয়ানরা অন্য কোনো কান্ট্রির খাবারটা আমরা খেতে পারি না, রেগুলার না, একদিন একবেলা দুবেলা, 2 দিন খেতে পারি, এর বেশি খেতে পারি না, খুব অসুবিধে আমাদের হয়। তো যাই হোক, সেই জন্য আমি বলছি, আপনারা যদি এভাবে ট্যুর দেন, এবং আরেকটা কথা বলছি, আপনারা কিছু খাবার দাবার, ড্রাই খাবার, বিস্কিট প্যাকেট ভীষণ এক্সপেন্সিভ, ওখান থেকে কিনে খাওয়াটা। আপনি রাস্তা দিয়ে যারা একসাথে ভরে খেতে পারে না, বেশিরভাগ লোকই আমরা একসাথে অত খেতে পারি না, এটা কি সম্ভব নাকি? আমরা ঘুরে ঘুরে একটু একটু করে খাই, সেক্ষেত্রে হয়তো 2টো বিস্কুট বা 2টো ফল যদি আপনি সঙ্গে ক্যারি করতে পারেন, মানে ফল মানে এমন ফল নেবেন যেটা নাকি নষ্ট না হয়ে যায়, বা ড্রাই ফ্রুটস, এবং মুড়ি, চিড়ে, এগুলো কিন্তু, এবং চিনি, এগুলো কিন্তু আপনাকে অসম্ভব উপকার দেবে। তার কারণটা বলছি, আমি ঘুরে আসার পর আমার স্টুডেন্টকে আমি বললাম, যাও বউকে নিয়ে, তোমার স্ত্রীকে নিয়ে যাও ঘুরে এসো। ও 8টা কান্ট্রি ঘুরেছে, ইনক্লুড প্যারিস। বিশ্বাস করবেন না, মানে ও মানে কি বলবো, আইটিরই স্টুডেন্ট, এবং এমনভাবে ও সার্চ করে করে সব কিছু 40 দিনের ট্যুর দিয়েছে, মানে ওরকম আমরা পারবো না কোনো দিনই, আমার হাজব্যান্ডও পারিনি, আমরা পারবো না, সেটা এক্সেপশনাল ও করেছিল। কিন্তু ও যে খাওয়ারগুলো নিয়ে গেছিলো, আমি বলেছিলাম বলে বলছে, ম্যাম ভীষণ উপকার হয়েছে, আমি এইভাবে গিয়েছিলাম বলে, আমার মানে খাওয়ার একদম পুরো 1 মাসেরও একটা ভরা একটা ড্রাই খাবার নিয়ে গেছে, যেমন মুড়ি, চিড়ে, তারপরে আপনার চানাচুর, বাদাম, এই ধরনের সব খাবার দাবার নিয়ে গেছিলো, যেই কারণে ওর আর খুব একটা অসুবিধে হয়নি। আমি সেটাও বলছি, 3 দিনের ট্যুর দেবেন ঠিকই, কিন্তু তা বলে তো 3 দিন আপনি না খেয়ে থাকতে পারবেন না, বা ওই দুবেলায় ওরমভাবে খেয়েও থাকতে পারবেন না। সেক্ষেত্রে আপনার সবার আগে জলটার প্রয়োজন হবে, জলের বোতল নিয়ে যাবেন। আপনাদের মর্নিংয়ের খাবারের সময় সেখানে নিচে গিয়ে জলটা খেয়ে দিয়ে জল ভরে নিয়ে, 3-4টে বোতল ভরে নিয়ে বেরিয়ে পড়বেন। ঠিক আছে, তাহলে আমি এতটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আপনারা এইভাবে করবেন। আর আমি চেষ্টা করছি, যদি এই ভিডিওর সঙ্গে যদি আমি কিছু ফটো শেয়ার করতে পারি, তাহলে আমি সেটা শেয়ার করব, দেখি, আমি চেষ্টা করছি। আর তাছাড়া বলছি, ওখানে আরেকটা মজার ব্যাপার, ওখানে না 9:30 সন্ধে হয়, রাত্রি 9:30, অন্ধকার নামে রাত্রি 9:30, দিন এত বড়, বিশাল বড় ওখানে দিন। আর বলে না ইভিনিং ইন প্যারিস, মানে প্যারিসের ইভিনিংটা খুব দেখার মতো, রাস্তাঘাট আলোতে আলোকারণ্য, মানে এত সুন্দর দেখতে, বলতে পারবো না। রাস্তাঘাট নিট অ্যান্ড ক্লিন, সেটা তো মানতেই হবে। এবং এখানে আপনার বেশিরভাগ কান্ট্রিতেই আমি দেখেছি, আমি যে কটাতে গিয়েছি, যে পেট্রোল বা ডিজেলের ব্যবহারটা একমাত্র 4 হুইলার ছাড়া করে না, ইলেকট্রিসিটিতে সব চলে। হ্যাঁ, তারপরে আপনার সবাই স্কুটি ইউজ করে। স্কুটি মানে আমাদের
মানে ইন্ডিয়ার স্কুটি না, যে ডিজেলে ব্যবহার হচ্ছে বা পেট্রোলে ব্যবহার হচ্ছে সেই স্কুটি না। স্কুটি মানে বাচ্চারা যেমন স্কুটি ইউজ করে সেরকম স্কুটি ওখানে প্রচুর, কেননা রাস্তা এত সুন্দর রাস্তা যে আপনি স্কুটি চালিয়ে অন্তত 4-5 কিলোমিটার আরামে চলে যেতে পারবেন। হ্যাঁ, তার জন্য কোনো অসুবিধে হয় না। কিন্তু ওখানে বি অ্যালার্ট। আমরা মনে করি আমাদের ইন্ডিয়া খারাপ, একদম ভুল। সব কান্ট্রিতে সব কিছু রয়েছে, কম বেশি প্রকাশটা হলেও হয়তো আমাদের কানে এসে পৌঁছচ্ছে না, যেটা ইন্ডিয়ানরা একদম প্রোপাগান্ডা করে সেটা না। সব জায়গাতেই কম বেশি, সেটা নিয়ে আমি চর্চা করতে চাই না। তবে অ্যালার্ট থাকবেন আপনারা। ভিসা এবং পাসপোর্টটাকে খুব সাবধানে এবং টাকা পয়সা সাবধানে রাখার চেষ্টা করবেন। আমরাও ভুক্তভোগী ছিলাম এই ব্যাপারে, এবং আরও একজন হয়েছিল অন্য এক সময়, কেউ বাঙালি গিয়ে খুব পরিস্থিতি খারাপ পড়ে গিয়েছিল, তাদের খুব অসুবিধে হয়ে গেছে, তার ভিসা মানে পিকপকেট হয়ে গেছিল, ফিরতে খুব অসুবিধে হয়েছিল। যাই হোক, আজকে আমি ভালো কথা বলে ছাড়তে চাই। প্যারিসের সুন্দর সন্ধেটা আপনারা অনুভব করুন, আর পারলে ঘুরে আসুন। এবারে তাহলে আমি ছাড়ছি। ওকে। হ্যালো, হ্যাঁ আমি সুস্মিতা বলছি। দেখুন, প্যারিস শহরের রাস্তাঘাট এবং ল্যাম্পশেডগুলো দেখুন। এইটা হচ্ছে মিউজিয়ামের ভেতরটা, দেখার মতন। পুরো মিউজিয়ামের ভেতর দিয়ে যাতায়াতের জায়গাটা। এগুলো হচ্ছে মিউজিয়ামটার ভেতরে সব বড় বড় শিল্পীদের আঁকাগুলো, যেগুলো বড় বড় আর্টিস্টদের আঁকা, কোটি কোটি টাকার এগুলো সব মানে আঁকা, যেগুলোকে প্রোটেক্ট করছে গভর্নমেন্ট। সবচেয়ে মানে বড় একটা জায়গা আইফেল টাওয়ার, যেটা দিয়ে আমরা ল্যান্ডমার্ক করি ফ্রান্সের। দেখুন রাস্তাঘাটগুলো দেখুন, এখানে বেশি এখানটা ইলেকট্রিসিটিতে কমিউনিকেট করে, অর্থাৎ যাতায়াতের সব ব্যবস্থা আছে। এবং শহরটা শুধু দেখে যান, শহরের ভেতরটা দেখুন, রাস্তাঘাট দেখুন, অপূর্ব। এর ভেতরে কোনো একটা অনুষ্ঠান ছিল সেই সময়, যে কারণে এই প্রসেশনটা বেরিয়েছিল। হ্যাঁ, হয়তো কয়েকটা রিপিট হয়ে গেছে রাস্তাঘাটের। দেখুন, এটা আইফেল টাওয়ারের উপর থেকে ফটো তোলা। আইফেল টাওয়ারটা এত উঁচু, আর এই বাসেতে করে আমরা যাতায়াত করেছি, সব জায়গাতে ট্যুর দিয়েছি। এটা মিউজিয়ামের আঁকাটা, মিউজিয়ামের ভেতরটা। মিউজিয়ামের ভেতরে আমরা ভেতর দিয়ে মুভ করছি এবং আঁকা দেখছি, এবং জেসাসের ফটো, একটা আঁকা ফটো, আরও প্রচুর ফটো আছে। এটা একটা বড় মূর্তি। এটার হিস্ট্রিটা ইমিডিয়েট আমি ঠিক বলতে পারি। এই যে সবচেয়ে ফেমাস আঁকা মোনালিসা, এখন এখানেই এটা সংরক্ষিত। সব আঁকাগুলো দেখুন, মানে দুর্দান্ত পিকচারগুলো। আইফেল টাওয়ার দিয়ে লাস্ট কমপ্লিট করছি। ভালো